বাংলাদেশ ক্রিকেট আর ফুটবল একসাথে হাঁটে না, কিন্তু একটা জায়গায় তাদের অদ্ভুত মিল রয়েছে, সেটা হতো কোচিং বাণিজ্যে কমিশন নিয়ে। বাংলাদেশে যারা কোচ হয় তাদের সাথে জড়িত থাকা যায়, দেখা যায় যে সিও থেকে শুরু করে বিসিবি বড় বড় প্রভাবশালী কর্মকর্তারা, কারণ একজন কোচ আনতে পারলেই সেখানে কমিশন মিলে। তার সাথে ফিফার বা আইসিসির আনঅফিসিয়াল একটা নিয়মই রয়েছে যে কোনো কোচ যদি কেউ এনে দেয় তার 15% একটা কমিশন অবধারিত থাকে। এটা ফুটবলেও বিরাজমান, ক্রিকেটেও বিরাজমান। সুতরাং বাংলাদেশের কোচের অবশ্যই পরিবর্তন হওয়া উচিত, এবং সেটা হওয়া উচিত যুগোস্লাভিয়া, রোমানিয়া কিংবা জার্মানি কোচ, যারা ভালো কোচ, বাংলাদেশের ফুটবলকে শিক্ষা দিতে পারবে, এরকম কোচ আনা দরকার। এই স্কুল কোচ দিয়ে তো বাংলাদেশের ফুটবলের কোনো উন্নয়ন সম্ভব না, কারণ বর্তমান ফুটবল যে কোচ, তিনি স্পেনে একটা স্কুলের কোচিং করাতেন, তাকে দিয়েছিলেন সম্ভবত অস্কার ব্রুজন, সালাউদ্দিনের মেয়ের জামাইকে, তার মাধ্যমে তিনি এসছেন। কিন্তু এর থেকে অস্কার ব্রুজন অনেক ভালো কোচ ছিলেন। পৃথিবীতে অনেক কোচ আছে, মিলোভানের মতন কোচ 2018 সালে বলেছে তিনি ফ্রি। আমরা তো তার দিকেও ট্রাই করতে পারি। বিশ্বের এত বিখ্যাত লোক, যিনি আফ্রিকান ফুটবলকে অনেক উন্নতি করে দিয়ে এসছেন, এরকম কোচের দিকে আমরা কেন আগাই না? কয় টাকার আর ব্যাপার, এই টাকা পয়সা তো এখন বাফুফে কর্মকর্তারা একাই একজন দিতে পারে। সুতরাং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলবো তারা যাতে একজন ভালো কোচ আনে, যুগোস্লাভিয়া কিংবা জার্মানির থেকে একজন ভালো কোচ এনে বাংলাদেশের ফুটবলটা এগিয়ে নিয়ে যায়। শুধু প্রবাসী ফুটবলাররা আসলে হবে না, তাদেরকে সারফেস দিতে হবে সেই মানের। তাদেরকে যদি এডুকেটেড ফুটবলার না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ ফুটবলটা ভালো খেলবে কীভাবে? হামজা চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত হামজা চৌধুরীর উপর পুরো দায়িত্ব ছেড়ে দেওয়া, যে তুমি তপু বর্মন এরা নিয়ে জাতীয় দল গঠন করো, তোমরাই এটা সব। দেখবেন বাংলাদেশ টিম অনেক ভালো করছে, কারণ ওরা সিনিয়র প্লেয়ার, ওরা নিজেরা যদি বসে 11 দল গঠন করে অনেক বেটার টিম মাঠে নামাবে, এই কোচের থেকে বেটার টিম। এই কোচের মাথায় কোনো ফুটবল সেন্সই নেই। সুতরাং বাংলাদেশ উচিত কোচ মরিনহোর পরিস্থিতিতে খেলা 4-2-3-1 অথবা 3-2 করেন আপনি, 4-2-3-2। আপনি আরেকটা করতে পারেন যে 6টা ডিফেন্স নিতে পারেন, 4টা ডিফেন্সের পরে ঈসা আর রহমতকে উপরে খেলাতে পারেন। 6টা ডিফেন্স, কম্প্যাক্ট ডিফেন্স হলো। এরপরে আপনার 4টা মিডফিল্ডার খেলান, উপরে একটা স্ট্রাইকার খেলান, আলামিন অথবা মোরসালিন। রাকিবকে দরকারই নাই দলে। আপনার যেখানে ফাহমিদুল আছে সেখানে রাকিবকে আমি দরকার দেখি না। ফাহমিদুলের স্পিড আছে, পাওয়ার আছে, শট আছে, সে যে কোনো সময় বিপজ্জনক হতে পারে যে কোনো দলের জন্য। হংকংয়ের ডান দিকটা খুবই দুর্বল। ভারতের সাথে খেলা দেখলাম যে ওদের ডিফেন্স খুবই দুর্বল। ভারতের দুর্ভাগ্য যে তারা এই ম্যাচটা 5-4 করে জিতে নেয়। সুতরাং বাংলাদেশের উচিত ভারত হংকং ম্যাচের পুরো ভিডিওটা অ্যানালাইসিস করে তারপরে মাঠে নামা, যাতে ঘরের মাঠে তারা বড় ব্যবধানে জিততে পারে, এবং খেলাটা যাতে, কারণ ওই ম্যাচে মিচেল কিউবা আসবে। সুতরাং মিচেল কিউবা, সমিত সোম, হামজা, 3টা অ্যাটাকিং মিডফিল্ডার যখন বাংলাদেশে থাকবে, তখন আপনার একটা ভালো স্ট্রাইকার দরকার। বাংলাদেশের গেম প্ল্যানিংটা হওয়া উচিত আক্রমণ ভাগে এরকম রেখে ডিফেন্সটাকে কম্প্যাক্ট করা, যেটা মরিনহোর যে পলিসি, যেটা বাংলাদেশে টিটু ভাই যেই কৌশলটা নিয়ে সবসময় মাঠে নামে 4-2-3-1, আমরা সেখানে এক জায়গায় দুইটা স্ট্রাইকার খেলাইলাম, অথবা একজন খেললেও সমস্যা নাই, কিন্তু পজিশনগুলো একটু দেখে খেলতে হবে যাতে বাংলাদেশ ম্যাচটা জিততে পারে। কারণ ফুটবলের যে হাইপটা উঠেছে সেটাকে ধরে রাখা উচিত। আমরা আশা করব বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের শুভবুদ্ধি হবে, তারা ভালো মানের কোচ আনবে, এনে বাংলাদেশের ফুটবলটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। এরকম একটা প্রত্যাশায় শেষ করলাম আজকের ভিডিও।